আসসালামু আলাইকুম। রসায়নের সাজেশন ক্লাসের 4 নম্বর লেকচার আজকে। গত ক্লাস পর্যন্ত আমরা যেটুকু পড়ছিলাম সেটুকু করি। এই সাজেশনের আমরা পরমাণু মডেল শেষ করছি, কোয়ান্টাম সংখ্যা শেষ হয়েছে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী শেষ হয়েছে। বাকি ছিল যেটা, এই যে বোর তত্ত্ব অনুসারে হাইড্রোজেনের বর্ণালী সিরিজগুলোর উৎপত্তি ব্যাখ্যা করো। এটা রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্তকরণ করা যায়। আর স্থির কক্ষপথের ব্যাসার্ধ, বেগ ও শক্তির সমীকরণ দিয়ে যেটা ম্যাথ ছিল, সিলেট বোর্ড 22-এর 4 গজ, সিলেট বোর্ড 21-2 ঘন। অর্থাৎ এই 3টা জিনিস আমি একটু পড়াই দিব। এখানে প্রথমে 3 নম্বর প্রশ্ন, যেটা বোর তত্ত্ব অনুসারে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে যে সিরিজগুলো উৎপত্তি তার ব্যাখ্যা করো। এটা রাজশাহী বোর্ড 23-4 গ। আমরা রাজশাহী বোর্ডের প্রশ্নটা একটু দেখি। এই প্রশ্নটা আসছে হলো, দেখো, বোর তত্ত্ব অনুসারে হাইড্রোজেনের বর্ণালী সিরিজগুলোর উৎপত্তি ব্যাখ্যা করো। রাজশাহী বোর্ড 23-4। আমরা রাজশাহী বোর্ডে চলে যাই। চট্টগ্রাম, দিনাজপুর, রাজশাহী। রাজশাহী বোর্ড 4-এর গ নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, শক্তি স্তর, প্রথম সিরিজ, দ্বিতীয় সিরিজ, সি সিরিজ মানে এ সিরিজ, বি সিরিজ, সি সিরিজ। আর এখানে এসে 4 দাগের হাতে প্রশ্ন করা হচ্ছে, দেখো, উদ্দীপকের বি সিরিজ সবগুলো রেখায় দৃশ্যমান হবে কিনা, এটা প্রশ্ন। 1 গ নম্বর প্রশ্ন, বোর তত্ত্ব অনুসারে উদ্দীপকের বর্ণালী সিরিজ সম্পর্কে উৎপত্তি ব্যাখ্যা করো। 4-এর গ, বোর তত্ত্ব অনুসারে উদ্দীপকের বর্ণালী সিরিজ গুলোর উৎপত্তি ব্যাখ্যা করো। অর্থাৎ ওই প্রশ্নটা, এই প্রশ্নটার অ্যান্সার কিভাবে দিতে হবে। প্রথমত একটু হেডিং লিখতে হবে, আমি অল্প একটু কথায় বলি, তারপরে অ্যান্সার দেখাই দিচ্ছি। অ্যান্সারটা এখানে আছে। আমি যেহেতু ফুলটা লিখতে পারবো না, ফুলটা লিখতে গেলে আসলে সময় থাকবে না, এই জন্য এর থেকে দেখাই দিব। আর এখানে পুরোটা নাই, মানে অল্প একটু এরা মিসিং করে ফেলছে। আমি আগে অ্যান্সারটা বুঝাই, তারপরে বলি। তাহলে প্রশ্ন হলো, রেখা বর্ণালীর সাহায্যে, রেখা বর্ণালী বা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে সৃষ্ট রেখাগুলোর উৎপত্তি ব্যাখ্যা করো। এই রেখা সিরিজ গুলো বোর তত্ত্ব অনুসারে উদ্দীপকের বর্ণালী সিরিজ গুলোর উৎপত্তি ব্যাখ্যা করো। তা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীটা কি জিনিস, যে হাইড্রোজেন গ্যাসকে যদি এরকম একটা কাঁচ নলে নিয়ে তার মধ্যে হাইড্রোজেন গ্যাস নেওয়া হয়েছে, নিয়ে এর চাপ খুব কমায় দেওয়া হয়েছে। চাপ কমায় দেওয়ার পরে এর মধ্যে 2টা ইলেকট্রোড প্রবেশ করানো হয়েছে। ইলেকট্রোড মানে 2টা বিদ্যুতের তার। 2টার মধ্যে খুবই হাই ভোল্টেজ দেওয়া আছে। 2টা বিদ্যুতের তার মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ তার অবশ্যই। খুবই হাই ভোল্টেজের বিদ্যুৎ তার যদি এর মধ্যে প্রবেশ করানো হয়, তবে প্রথমত এই হাইড্রোজেন গ্যাসগুলো কি হয়ে যায়, এই হাইড্রোজেন গ্যাসগুলো পরমাণুতে কনভার্ট হয়। পরমাণুতে কনভার্ট হয়ে তারা এই যে বিদ্যুৎ শক্তি আছে, এই বিদ্যুৎ শক্তি থেকে শক্তি শোষণ করে। শক্তি শোষণ করে তারা কি করে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। ইলেকট্রন গুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে। আর শক্তি শোষণ করার ঠিক পরের মুহূর্তে তারা আবার সেই শক্তিটাকে ছেড়ে দেয়। শক্তি ছেড়ে দিয়ে তারা নিচের শক্তি স্তরে নেমে আসে। এই যে উচ্চ শক্তি স্তরে যাওয়া আর উচ্চ শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে যাওয়া, এটা হলো বোর পরমাণু মডেল থেকে আমরা জানছি। এই জন্য বর্ণনাটাই লিখছে, বোর পরমাণু ওই বোর তত্ত্ব অনুসারে রেখা বর্ণালীগুলো যে উৎপত্তি হয় সেটা ব্যাখ্যা করে। তাহলে প্রথমত এইটুকুর ব্যাখ্যা দিতে হবে যে হাইড্রোজেন গ্যাসটা কিভাবে কি হচ্ছে। নিম্ন চাপে নিয়ে উচ্চ বিদ্যুৎ শক্তি দিলে তারা পরমাণুতে কনভার্ট হয়, আর এখানে বিদ্যুৎ শক্তি থেকে তারা শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়।
এই উচ্চ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন গুলো প্রথম কক্ষপথে ফেরত আসে তখন যে সিরিজটা উৎপন্ন হয় তার নাম লাইম্যান সিরিজ, এভাবে লিখতে হবে। উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলো যদি দ্বিতীয় শক্তি স্তরে ফেরত আসে তবে তাকে বামার সিরিজ বলে। উচ্চ শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন গুলো তৃতীয় শক্তি স্তরে ফেরত আসে তাকে প্যারসন সিরিজ বলে। উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলো চতুর্থ শক্তি স্তরে ফেরত আসে তবে সেই সিরিজটাকে ব্র্যাকেট সিরিজ বলে। উচ্চ শক্তি স্তর থেকে পঞ্চম শক্তি স্তরে ফেরত আসলে সেটাকে আমরা ফুন্ড বা ফান্ড বলবো। আর যদি ওই ষষ্ঠ শক্তি স্তরে ফেরত আসে সেটাকে হামফ্রিজ বলবো। এই কথাটুকু বললেই তোমাদের অ্যান্সার শেষ। তা এখানে আমি যে পাঞ্জারি এর থেকে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, আর এরপরে কিছু অ্যাড করতে হবে, যেটুকু অ্যাড করতে হবে সেটুকু মুখে বলে দিচ্ছি। এই প্রশ্নটা ফুল এখানে নাই, মানে এরা কিছুটা শর্ট করে ফেলছে। তো আমি এখন স্ক্রিন শেয়ার দিই। আমরা অ্যান্সার দিচ্ছি হলো এই যে 3 নম্বর প্রশ্নটা, এই যে এটার অ্যান্সার। বোধতত্ত্ব অনুসারে উদ্দীপকের বর্ণালী সিরিজগুলো উৎপত্তি। তো যেহেতু বোধতত্ত্ব অনুসারে এই বর্ণালী সিরিজগুলোর নাম কিন্তু বলতে হবে, যে এই এ সিরিজটা বি সিরিজটা প্রথম কক্ষপথে ফেরত আসলে এ সিরিজ, দ্বিতীয় কক্ষপথে ফেরত আসলে বি সিরিজ, এ সিরিজটার নাম লাইম্যান, বি সিরিজটার নাম বামার, সি সিরিজটার নাম পেয়ারসন, এগুলো কিন্তু বলতে হবে। অ্যাটলিস্ট 3টা আঁকা আছে যেহেতু অ্যাটলিস্ট তুমি 3টা বলতেই হবে। তো এখন অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা কেমন হবে। এই যে বোধতত্ত্ব অনুসারে বর্ণালী সিরিজগুলোর উৎপত্তি, অ্যান্সার এখান থেকে শুরু। ওকে, এই যে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর মডেল, তার মডেল উল্লেখ করেন যে ইলেকট্রন এক শক্তি স্তর হতে অন্য শক্তি স্তরে গমন করলে শক্তি শোষণ করে, আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসলে শক্তি বিকিরণ ঘটে। হাইড্রোজেন গ্যাস নিম্নচাপে বিদ্যুৎ বীক্ষণ নলে বা বিদ্যুৎ ক্ষরণ নলে, যেটাই বলো সমস্যা নেই, উচ্চ বিভব পার্থক্যে বিদ্যুৎ চালনা করলে হাইড্রোজেন অণুগুলো ভেঙে যায় এবং হাইড্রোজেন পরমাণুতে বিভক্ত হয়। এই হাইড্রোজেন পরমাণু বিদ্যুৎ স্ফুলিঙ্গ হতে বা বিদ্যুৎ হতে, স্ফুলিঙ্গে না বলে বিদ্যুৎ হতে বললে হবে, বিদ্যুৎ হতে শক্তি শোষণ করে উত্তেজিত হয়। এরপর প্রথমে শক্তি স্তরে যদি প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলোতে ফেরত আসে, এরপর প্রথম শক্তি স্তর হতে ক্রমান্বয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শক্তি স্তরে ফেরত আসে। এখানে স্তরে প্রবেশ করে না দিয়ে বলবো ফেরত আসে। ইলেকট্রন গুলো উচ্চ শক্তি স্তরে যায় না, প্রথমে যাচ্ছে, ক্রমান্বয়ে চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে। উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন গুলোর অবস্থানকে অস্থায়ী অবস্থা বলা হয়, অল্প সময়ের মধ্যে নিম্ন শক্তি স্তরে ফেরত আসে। এই পর্যন্ত বলার পরে তোমার ওই যে রেখাগুলোর বর্ণনা তুমি বলতে পারো, যে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলো যদি প্রথম কক্ষপথে ফেরত আসে তবে এই সিরিজকে লাইম্যান সিরিজ। আর এখানে এই যে 1 2 3 4 এই কথাগুলো বলছে, এগুলো 1 2 3 4 তুমি না দিলেও পারো। এই যে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট একটা প্যারা আকারে লেখো, তারপরে যে তুমি লেখো যে তুমি ওই যে সিরিজগুলো, যে প্রথম কক্ষপথে ফেরত আসলে লাইম্যান সিরিজ, দ্বিতীয় কক্ষপথে ফেরত আসলে বামার সিরিজ, দ্বিতীয় কক্ষপথে ফেরত আসলে প্যারসন সিরিজ। অ্যাটলিস্ট 3টা যেহেতু আকাশে প্যারসন পদ্ম বলতেই হবে। তা এখানে ফুলটা কিন্তু নাই। আমি যে প্রশ্নটা বললাম যে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু এই পর্যন্ত দেয়া আছে, কিন্তু এই পর্যন্ত দিলে হবে না। এরপরে অবশ্যই এক্সট্রা লাইন লিখতে হবে যে ইলেকট্রন গুলো যদি শক্তি হারিয়ে বা শক্তি ছেড়ে দিয়ে প্রথম কক্ষপথে ফেরত আসে তবে যে সিরিজ রেখার উৎপত্তি হয় সেই সিরিজকে আমরা বলি লাইম্যান সিরিজ। যদি দ্বিতীয় কক্ষপথে ফেরত আসে তাহলে পামার সিরিজ, বা যে তৃতীয় কক্ষপথে ফেরত আসে তবে সেই সিরিজকে বলবো আমরা প্যারসন সিরিজ। এই অ্যাটলিস্ট লাইম্যান বা আমার প্যারসন ব্র্যাকেট 3 4টা সিরিজ এর নাম এখানে কিন্তু উল্লেখ করতে হবে, কারণ উদ্দীপকে উদ্দীপকে তোমার কিন্তু ওই সিরিজগুলো ছবি আঁকা আছে। উদ্দীপকে দেখো সিরিজগুলো ছবি এঁকে দিচ্ছে ওই, এই যে উদ্দীপকে এই যে সিরিজগুলো ছবি আঁকা আছে। সুতরাং এ সিরিজ বি সিরিজ সি সিরিজ এটার কথা যদি না বলো তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সার ফুলফিল হবে না। তো এখানে যতটুকু আছে সেইটুকু থেকে তুমি এক্সট্রা কিছু লাইন অ্যাড করে দিবা পেছনের দিকে। এই যে এখানে যা আছে যে হাইড্রোজেন গ্যাসকে একটা নিম্নচাপে একটা বিদ্যুৎ বীক্ষণ নলে নিয়ে যদি উচ্চ বিভব পার্থক্য প্রয়োগ করা হয় তবে ইলেকট্রন গুলো শক্তি শোষণ করে, বিদ্যুৎ শক্তি থেকে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যায় এবং পরক্ষণেই ইলেকট্রন গুলো ওই শক্তি ছেড়ে দিয়ে নিম্ন শক্তি স্তরে ফেরত আসে। যদি ইলেকট্রন গুলো প্রথম কক্ষপথে ফেরত আসে তবে যে সিরিজ উৎপন্ন হয় তাকে লাইম্যান সিরিজ। যদি ইলেকট্রন গুলো দ্বিতীয় কক্ষপথে ফেরত আসে তাহলে বামার সিরিজ। তৃতীয় কক্ষপথে ফেরত আসলে প্যাশন সিরিজ। এই যে শেষে এই 3 4টা লাইন একটু দিয়ে দিলেই তোমার অ্যান্সার ফুলফিল। তাহলে এই প্রশ্নের ব্যাখ্যা আমাদের শেষ। আমরা এখন পরের প্রশ্নে চলে যাব। সাজেশনের পরের একটা প্রশ্ন আছে, দেখো এই যেটা, রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্তকরণ করা হয়। এটা চিটাগং বোর্ড 22 সাল 2 এর গতে আসছিল।
রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্ত হয়? চিটাগাং বোর্ড 22 সাল 2 এর গ। আমি যদি একটু দেখাই প্রশ্নটা কিভাবে ছিল। ওকে, এটা হলো চিটাগাং বোর্ড 22 সাল। এখানে এই যে 2 নাম্বার প্রশ্নের গতে আছে দেখো, এই যে 2 নাম্বার প্রশ্নের গ, উদ্দীপকের আলোকে কিভাবে মৌল শনাক্তকরণ করা যায়। এই যে বর্ণালীগুলো যে এখান থেকে নির্গত হবে, এই বর্ণালীগুলো থেকে কিভাবে আমরা একটা মৌলের বর্ণালী কিনা সেটা বুঝতে পারবো কিনা। রেখা উদ্দীপকের আলোকে মৌল শনাক্তকরণ, অর্থাৎ রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। এই প্রশ্নটা ভালো করে লেখা আছে তোমার লিঙ্কন স্যারের বই, অর্থাৎ অক্ষরপত্র যে বই, এই বইটা থেকে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। এই বইয়ের অ্যান্সার ভালো লাগছে, মোটামুটি ভালোই লিখছে এরা। সুতরাং ওইখান থেকে আমি অ্যান্সারটা এখানে তোমাদের দিয়ে দিচ্ছি। এই যে রেখা বর্ণালী, প্রথমত রেখা বর্ণালীর একটা সংজ্ঞা দিছে, এখান থেকে কিছু বাদ দেওয়া যাবে না, পুরাটাই লিখতে হবে কোনো। এই যে এখান থেকে তুমি লিখতে পারো, কোন মৌলকে নিম্ন চাপে রেখে তাপ বা বিদ্যুৎ ক্ষরণ দ্বারা উদ্দীপ্ত করলে, এখান থেকে আমি একটু বুঝাইনি, বুঝাই দেওয়ার পরে এখান থেকে পড়ে তোমাদের দেখাই দিচ্ছি। প্রশ্নটা আমি আগে একটু বুঝাই দিই। দেখো, রেখা বর্ণালী দিয়ে আসলে কিভাবে মৌল শনাক্তকরণ করা হয়। আরইউ পাউডার নামের এক ধরনের একটা পাউডার আছে। এটা কি পাউডার নাম? আরইউ পাউডার। ঠিক আছে, এটার নাম হলো আরইউ পাউডার। এই আরইউ পাউডার বলা হচ্ছে কেন? কারণ এই পাউডারটার মধ্যে, পাউডার বলতে আসলে এর মধ্যে 50 ধরনের মৌল আছে। এই 50 ধরনের মৌল বর্ণালীগুলো প্যাটার্ন আকারে সাজানো আছে। ঠিক আছে, 50 ধরনের মৌলগুলো প্যাটার্ন আকারে সাজানো আছে। এই বর্ণালী গুলোর যে প্যাটার্ন, ওই প্যাটার্নের সাথে আমি যে মৌলটা নিয়ে পরীক্ষা করব, সেই মৌলটার প্যাটার্ন যদি মিলে যায় তাহলে বলবো এই মৌলটা এই জিনিস। যেমন উদাহরণস্বরূপ আমি বললাম যে সোডিয়াম, এর মধ্যে ধরো এরকম 50টা মৌল আছে। এই 50টা মৌলের মাঝখানে এরকম জায়গাটায় আছে হলো সোডিয়াম। এই সোডিয়ামের বর্ণালী, এখানে আছে সোডিয়ামের বর্ণালী, এটা হলো সোডিয়াম আলোর বর্ণালী। তাহলে এই যে সোডিয়ামের বর্ণালী, এর সাথে আমি এখন একটা সোডিয়াম ধাতুটা নিয়ে পরীক্ষা করবো, আর ইউ বর্ডারের মধ্যে সোডিয়াম আছে। এবার এই সোডিয়ামটাকে আমি কি করব? বিদ্যুৎক্ষরণ ঘটাবো। বিদ্যুৎক্ষরণ ঘটালে আগের মতোই এ শক্তি শোষণ করবে, শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যাবে ইলেকট্রন গুলো। ইলেকট্রন গুলো যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফেরত আসবে, তখন বর্ণালী দেখা যাবে। এই বর্ণালীর সাথে যদি এই জায়গার সোডিয়ামের বর্ণালী মিলে যায়, তাহলে আমি আর প্রমাণ হয়ে গেল যে আমি যে মৌলটা নিয়ে পরীক্ষা করছিলাম সেটা সোডিয়াম ছিল। আচ্ছা, এর মধ্যে ধরো ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে। এই জায়গায় ধরো এখন আমি অ্যালুমিনিয়াম ধাতু নিয়ে টেস্ট করতে চাচ্ছি। এই জায়গাটা অ্যালুমিনিয়াম আছে, এটা অ্যালুমিনিয়ামের বর্ণালী, এটা সোডিয়ামের বর্ণালী। তা আমার কাছে সোডিয়াম আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে, এখানে ম্যাগনেসিয়াম আছে। 3টা ধাতুকে নিয়ে আমি পরীক্ষা করতে চাচ্ছি, যে 3টা ধাতু আমার জানা নেই। তাহলে 3টা ধাতুকে কি করব? একই রকম ভাবে বিদ্যুৎকরণ ঘটাবো, উচ্চ শক্তি স্তরে যাবে ইলেকট্রন গুলো নিম্ন শক্তি স্তরে ফেরত আসবে। ফেরত আসার সময় বর্ণালী বীক্ষণ যন্ত্র যেটা, সেই যন্ত্র থেকে যদি বর্ণালীগুলো আমি বিশ্লেষণ করি, তাহলে বিশ্লেষণ করলে এই ম্যাগনেসিয়ামের অনেকগুলো রেখা পাওয়া যাবে, কিন্তু তার মধ্যে একটা রেখা থাকবে যে রেখাটা তার বৈশিষ্ট্যপূর্ণ রেখা। ঠিক আছে, একটা সুনির্দিষ্ট রেখা, যে রেখাটা তার সুনির্দিষ্ট বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন। অ্যালুমিনিয়ামের যদি আমরা বর্ণালী বীক্ষণ ইয়েতে নিয়ে, মানে কাঁচপাত্র নিয়ে উচ্চ বিদ্যুৎক্ষরণ ঘটাই, বিদ্যুৎক্ষরণ ঘটালে এখানেও এরকম বর্ণালী পাবো। অনেকগুলো বর্ণালীর মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণালী থাকবে, যে বর্ণালীটা ওর পরিচয় বহন করে। মানে কি, ওই বর্ণালীটা সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন বা একটা স্পেসিফিক তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন। তো ওই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে যদি রুস পাউডারে 50টা মৌল আছে, তার তরঙ্গ দৈর্ঘ্য মিলে যায়, তাহলে আমার মৌলটা প্রমাণ হবে যে এই মৌলটা নিয়ে পরীক্ষা করছি। এটাই হলো প্রিন্সিপালটা, যে কিভাবে আসলে এই বর্ণালীর সাহায্যে মৌল শনাক্ত করা যায়। তো এখানে আমি প্রশ্নটা দেখাই দিই। আর ওই যে বললাম কি, অনেকগুলো বর্ণালীর মধ্যে থেকে একটা মাত্র সুনির্দিষ্ট বর্ণালী, যেটা তোমার একেবারে নষ্ট হচ্ছে না, মানে একদম সর্বোচ্চ পরিমাণে উঠতেছে। তোমরা যদি এই রেকর্ড করো যখন, যে ভয়েস রেকর্ডিং মোবাইলে যখন দিয়ে থাকবে, তখন দেখবে এরকম হয়। ভয়েস রেকর্ডিং এরকম দিলে দেখবে এরকম হয়, একটা এরকম বড় হয়ে ওঠে। ভয়েস রেকর্ডিং যখন শুনবা, যখন রেকর্ডিং, তখন দেখবে এরকম যাচ্ছে, এরকম তরঙ্গগুলো এরকম যাচ্ছে। মোটামুটি ছোট তরঙ্গ, হঠাৎ করে একটা তরঙ্গ এরকম বড় হয়, আবার এরকম ছোট যায়। তো এই যে একটা সুনির্দিষ্ট কিছু দূর পর পর যে এরকম একটা সুনির্দিষ্ট বড় একটা রেখা দেখতে পাওয়া যাচ্ছে এই বর্ণালী। তো এই জায়গাটা এরকম বড় হচ্ছে কেন? কারণ এই রেখাটা হলো ওর বৈশিষ্ট্যপূর্ণ, যে সর্বোচ্চ ওই লেভেল পর্যন্ত সে যাইতে পারে। এটা হলো ওই মৌলের পরিচয় বহন করে।
ঠিক আছে, এটাকে বলে নাছোড় রেখা। যে রেখাটাকে বলে নাছোড় রেখা, যে ওইটা সে বৈশিষ্ট্যটা বজায় রাখার জন্য ওই বর্ণালীটা সে নির্গত করবেই। এই ডাকেটা নাছোড় রেখা, এই নাছোড় রেখার সাথে এখানের যে বর্ণালী সেটাও রেকর্ড করা, ওইটা যদি আমরা মিলাই তাহলে বুঝতে পারবো যে না, এই বর্ণালীর সাথে এটা মিলে গেছে। না, আরইউ পাউডারকে উত্তেজিত করলে সার বর্ণালী পাওয়া যাবে, এখানে সোডিয়াম বা ম্যাগনেসিয়াম একে উত্তেজিত করলে একেও রেখা পাওয়া যাবে। এই দুই রেখার সাথে, বর্ণালী রেখার সাথে যদি মিলে যায় তাহলে ওই মৌলটা শনাক্ত হয়ে যায়। স্ক্যান দেখাই। তো এখান থেকে দেখো মৌল শনাক্তকরণ, এই এই জায়গা থেকে একদমই লেখা শুরু করবো। এই একদম উপর থেকে লিখলে ভালো হয়, হেডিং থেকে। বর্ণালীতে মূলত পরমাণু গঠনের উপর নির্ভরশীল। কোন মৌলের পরমাণুর নির্দিষ্ট ইলেকট্রনের কাঠামোর জন্য একটি সুনির্দিষ্ট বর্ণালী রয়েছে, এজন্য মৌল শনাক্তকরণ বর্ণালী বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। তারপর এখান একদম এই জায়গা থেকে শুরু করবা, বাদ দিবা না কিছু। কোনো মৌল নিম্ন চাপে রেখে তাপ বা বিদ্যুৎ ক্ষরণ দ্বারা উদ্দীপিত করলে ওই মৌলের ইলেকট্রন গুলো শক্তি শোষণ করে। নিম্ন শক্তির অরবিটাল হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে গমন করে, খুব অল্প সময়ের ব্যবধানে ইলেকট্রন গুলো শক্তি বিকিরণ করে নিম্ন শক্তির অরবিটালে নেমে আসে। এই বিকীর্ণ এই বিকীর্ণ শক্তিকে বর্ণালিবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করলে যন্ত্রের ফটোগ্রাফিক প্লেটে বিভিন্ন রং বা বর্ণহীন রেখা সমাহার পাওয়া যায়। এই রেখা সমাহারই মূলত রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালী। এই পারমাণবিক বর্ণালী ক দাগের প্রশ্নও কিন্তু আসে, এই পারমাণবিক বর্ণালী কাকে বলে তার সংজ্ঞা, বা রেখা বর্ণালী কাকে বলে তার সংজ্ঞা। এটা ক দাগের প্রশ্ন দিতে পারবো। তাহলে এখান থেকে শুরু হয়ে এইটুকু বলার পরে তারপর আবার এখান থেকে অনেক কিছু বাদ দেওয়া যাবে না। পরে লাইনগুলো দেখো। কোনো মৌলের পারমাণবিক বর্ণালীর একটি কোনো মৌলের পারমাণবিক বর্ণালী একটি মৌলের অন্যান্য বৈশিষ্ট্য অন্য অন্য অনন্য হওয়ার কথা। কোনো মৌলের পারমাণবিক বর্ণালী একটি মৌলের অন্যান্য বৈশিষ্ট্য, আচ্ছা এই জায়গাটায় একটু মিস্টেক হয়ে গেছে, এদের অনন্য বৈশিষ্ট্য বলতে পারো। কোন মৌলের পারমাণবিক একটি মৌলের অন্যান্য বৈশিষ্ট্য, এটা অনন্য বৈশিষ্ট্য হবে, বা খুবই ভালো একটা বৈশিষ্ট্য বোঝাইতে যাচ্ছে, এটা অনন্য দিয়ে দিও। একটি মৌলের পারমাণবিক বর্ণালীর সাথে আরেক মৌলের পারমাণবিক বর্ণালীর কখনো পুরোপুরি মিলে যায় না, তাই মৌলের পারমাণবিক বর্ণালীর সাহায্যে সংশ্লিষ্ট পরমাণু বা মৌল শনাক্ত করা যায়। বর্ণালী সৃষ্টি রেখা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় অজ্ঞাত আদর্শ বর্ণালীর সাথে তুলনা করলে, এই যে আমি যা যা বলছি, আদর্শ রেখা বর্ণালী আরই পাউডার ব্যবহার করা হয়। আরই পাউডারে 50টা মৌল থাকে। এই পাউডার থেকে সৃষ্ট বর্ণালীতে বিভিন্ন মৌলের জন্য নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের রেখা থাকে। কোনো অজ্ঞাত মৌল নমুনাকে উদ্দীপিত করে বর্ণালী সৃষ্টি করলে বর্ণালীতে অসংখ্য রেখা উৎপন্ন হয়। তবে পরীক্ষার নমুনায় বর্ণালী পরীক্ষা নমুনায় পরিমাণ ধীরে ধীরে কমাতে থাকলে বর্ণালীতে রেখার সংখ্যা কমতে থাকে এবং বর্ণালীতে সৃষ্ট কিছু উজ্জ্বল রেখা কোনো পরিবর্তন হয় না। এদেরকে নাছোড় রেখা বলে। এই যেটা আমি একটু আগে বলতেছিলাম, এই নাছোড় রেখায় হলো ওই নির্দিষ্ট তরঙ্গের দৈর্ঘ্যের বা ওই মৌলের জন্য একটা নির্দিষ্ট, সেটা দিয়ে ওই মৌলটাকে শনাক্ত করা যায়। এই রেখাকে আদর্শ পারমাণবিক রেখা বা বর্ণালীর সাথে তুলনা করে মৌল শনাক্ত করা। অ্যাটলিস্ট এই পর্যন্ত যদি তুমি দিয়ে দাও হয়ে যাবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সোডিয়াম আলো দিয়ে, তুমি অ্যাটলিস্ট যদি এই পর্যন্ত দাও তোমার অ্যান্সার হয়ে যাবে। আর সোডিয়াম ধাতুটা দিয়ে ওই যে কাঁচ নলে কিভাবে তড়িৎক্ষরণ করানো হচ্ছে সেটার একটা উদাহরণ দেওয়া আছে। অ্যাটলিস্ট তুমি এই পর্যন্ত লিখবা। আর চাইলে ভালো হয় যদি নিচে একেবারে সোডিয়ামের উদাহরণটা দিয়ে দাও। রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্ত করা হয়, প্রথমত এই একদম ওপর থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে। এই দুইটা প্রশ্ন আমাদের শেষ। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নতে। সাজেশনে এরপরে এটা শেষ হলো, তত্ত্ব অনুসারে এটা কিভাবে উৎপত্তি হয়, রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্ত হয়। দুটাই 22 সালে, 23 সালে আসেন, এই না এটা 23 সালে দিছে, এটা 22 সালে দিছে। আর এখন প্রশ্ন হলো স্থির কক্ষপথের ব্যাসার্ধ, বেগ আর শক্তি নির্ণয়ের প্রশ্ন। এটা আসছে সিলেট বোর্ড 22 4-এর ঘ, চিটাগাং বোর্ড 21 2-এর ঘ। একটাতে ব্যাসার্ধ নিয়ে নির্ণয় আসছে, আর একটাতে শক্তি নির্ণয় দিয়ে আসছে। তো আমরা প্রশ্ন দুইটা একটু দেখবো, দেখে অ্যান্সার দিয়ে দিব। প্রথম প্রশ্নটা হলো স্থির কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, শক্তি নির্ণয়। তো আমি তিনটা ফর্মুলা লিখবো একটু। ফর্মুলা তিনটা আগে দেখো। একটা পরমাণু যদি এরকম স্থির একটা কক্ষপথে থাকে, ধরো এই কক্ষপথে এখানে আছে, তো এই যে এটা তৃতীয় কক্ষপথ, এটা এ, এটা বি, এটা সি। এই তৃতীয় কক্ষপথ তার ব্যাসার্ধ কত?
দেখো, কোনো টাটা মাটা কিছুই দেওয়া নাই, শুধুমাত্র যদি বলি তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, তুমি কিছুই বলতে পারবে না, কোনো ডাটা দেওয়া নাই, কিন্তু এই যে সুনির্দিষ্ট ফর্মুলা, এই ফর্মুলাতে মান বসালে পরে এটা পাওয়া যায়। আচ্ছা, যদি আমি জিজ্ঞাসা করি যে তৃতীয় কক্ষপথে এই যে ইলেকট্রনটা আবর্তন করতেছে এখানে, এই ইলেকট্রনটা কত বেগে আবর্তন করে, কোনো ডাটা টাটা কিছুই দেওয়া নাই, তুমি শুধুমাত্র স্থির কক্ষপথের বেগের সমীকরণটা ব্যবহার করলে এটা বলতে পারবে। আচ্ছা, যদি বলা হয় যে স্থির কক্ষপথে এই যে ইলেকট্রনটা আবর্তন করে, এটা শক্তিগত, আমি কিন্তু ধাপান্তরটা তো বলি নাই যে 3 থেকে 2-এ নেমে আসলো বা 2 থেকে 3-এ গেল, এরকম বলি নাই। যে তুমি এই ফর্মুলা দিয়ে মান বের করে দেখাই দিবা, 1/λ আর এইচ 1/n1 স্কোয়ার 1/n2 এর স্কোয়ার, এই ফর্মুলাতে ল্যামডা বের করে তুমি বলতে পারো যে ইকুয়াল টু এইচ সি/λ। সেটা কখন সম্ভব, যদি আমি বলি যে তৃতীয় থেকে দ্বিতীয়তে নেমে আসছে বা দ্বিতীয় থেকে তৃতীয়তে চলে গেছে, সেক্ষেত্রে তুমি ল্যামডাটা বের করে শক্তি বের করতে পারো। কিন্তু ওটা আমি বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে তৃতীয় কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, ওই ইলেকট্রনটা কত শক্তি আছে, ওই ইলেকট্রনটার মোট শক্তি কত। সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্থির কক্ষপথের ফর্মুলা দরকার, তাছাড়া সম্ভব না। তো এই যে স্থির কক্ষপথ যদি আসে, স্থির কক্ষপথের ব্যাসার্ধ কি হবে, 3টা ফর্মুলা একটু আগে মুখস্থ রাখতে হবে। যদিও অতটা ইম্পর্টেন্ট না, কারণ দেখতেই পাচ্ছ মাত্র 2বার আসছে। কারণ এই প্রশ্ন যদি দেওয়া হয়, 70 কি 80% স্টুডেন্ট এই প্রশ্নের অ্যান্সার দিতে পারবে না। এই প্রশ্ন দিলে 80% স্টুডেন্টই এর অ্যান্সার দিতে পারবে না, এই জন্য এটা দেয় না। স্থির কক্ষপথের ব্যাসার্ধ আর মানে এনতম কক্ষপথ পর্যন্ত দেওয়া যাবে। এখানে এনটা হলো কক্ষপথ, n² h² এপসাইলন নট, এরপরে হলো π z m e²। এটা হলো স্থির কক্ষপথের ব্যাসার্ধের ফর্মুলা। আমি ফর্মুলাগুলো একটু এই পাশে সরাই লিখি, না হলে সমস্যা হয়ে যাবে। 1 নম্বর ফর্মুলা হলো স্থির কক্ষপথের ব্যাসার্ধ, এনতম কক্ষপথের জন্য আর এন সমান হলো n² h² এপসাইলন নট π z m e², π z m e²। আচ্ছা, 2 নম্বর হলো স্থির কক্ষপথের বেগ। বেগটা অতটা লাগে না, ব্যাসার্ধ আর শক্তিটা বেশি লাগে। ভিএন, ভিএনটার ফর্মুলা হলো z e²। দেখো, এই ফর্মুলা কিন্তু মনে রাখাটাও ঝামেলা আছে, তবে একটা জিনিস বলে দিব যেটা দিয়ে তুমি কাজে লাগাইতে পারো, 2NH∈0। ভিএন গেল। এরপরে হলো 3 নম্বর ফর্মুলা, স্থির কক্ষপথের শক্তি, এটা হলো বেগ। আর 3 নম্বর হলো স্থির কক্ষপথের শক্তির সমীকরণ। শক্তি হলো ইএন। ইএন এর ফর্মুলা হলো z²me4 8, এখানে একটা মাইনাস আছে কিন্তু, মানে শক্তি যেহেতু পরমাণুর ভেতরে অবশ্যই নেগেটিভ। 8 n² h² এখানে এপসাইলনটার মানটা আমি একটু বলে দিই, 8.854 × 10⁻12 c² পার মিটার। আচ্ছা, এইচ এর মান তো সবাই জানো, 6.63 × 10⁻34। আর এম এর মানটাও জানো, যে ইলেকট্রনের ভর 9.11 × 10⁻31। আমি সব এসআই একক ব্যবহার করতেছি, কেজি। এই মানগুলো যদি তুমি বসাও, বসানোর পরে এখান থেকে তুমি যে মানটা পাবো ওই মানটা মনে রাখা যেতে পারে। প্রথমত এই সূত্র বসায় আবার সেটা যদি ক্যালকুলেশন করতে যাও, তা তোমার ম্যাক্সিমাম টাইম, তুমি যদি কোনো h² যে ই² এর জায়গায় তুমি ই² মনে নাই, বা n² বা এইচ এর মানটা তোমার স্কোয়ার দিতে মনে নাই, তখন কিন্তু তুমি মান ভুল করে ফেলবা। এই কারণে আমি যেটা পরামর্শ দিই, এই ফর্মুলাটা এভাবে লেখার পরের লাইনে তুমি মুখস্থ এর মানটা লিখে দিবা। এর মুখস্থ মানটা সবার মনে থাকে যে 0.0529 × 10⁻10,
0.05 10⁻⁹ 10 না, 10⁻⁹। আর যেটা ধ্রুব রাশি না, মানে এন স্কোয়ার, মানে এনতম কক্ষপথ, আর যেটা হলো ওই পারমাণবিক সংখ্যা, যেটা হলো পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেন হলে 1, হিলিয়াম হলে কত? হাইড্রোজেন হলে 1, হিলিয়াম হলে 2, লিথিয়াম হলে, এগুলো লিথিয়াম হলে 3 বসবে। তাহলে এটা মিটার লেখার পরে তুমি এই ধ্রুব এটা মান বসাই দিতে পারো, এন স্কোয়ার ভাগ হলো জেড। চাইলে আরেকটা জিনিস দিতে পারো, এটাকে অ্যাংস্ট্রন এককে কনভার্ট করে দিতে পারো। এই যে আমি যদি এই 5-এর এইখানে দশমিকটা আরেকবার সরাই নিয়ে যাই, তাহলে এটা 0.529 ইন্টু 10⁻⁻10ও লিখতে পারতাম। 10⁻⁻10 এটা মিটারের পরিবর্তে তুমি অ্যাংস্ট্রনও লিখতে পারো। এটাই হলো সব থেকে মনে রাখার ভালো সুবিধা। তুমি যদি এটা লেখো 0.529 অ্যাংস্ট্রন ইন্টু এন স্কোয়ার ভাগ হলো জেড, প্রথম এই লাইনটা লিখবা, পরের লাইনের সাথে সাথে তুমি এই মান বসাবা, বসাই দিলে তোমার কাজ শেষ। তাহলে এটাই হলো মনে রাখার সব থেকে ভালো উপায়। ঠিক আছে, যে এই লাইনে তুমি ধরো এই স্কোয়ারটা মিস করছো, কিন্তু পরের লাইনে এটা লিখছো, যে টিচার খাতা দেখবে সে নিজেও জানে না, কারণ ওই টিচারও এই 3টা ফর্মুলা যদি একবারে টানা বলতে বলো, সে যদি এখন পড়ার পরপরই বলে বা প্র্যাকটিস করার পরপরই বলে, সে ঠিক বলতে পারবে। নাহলে 10 দিন 20 দিন পরে ওই টিচার এমনিতেই এই ফর্মুলার কোথায় স্কোয়ার ছিল কোথায় এ ছিল সে ভুলে যায়। সুতরাং একটা কিছু যদি এর মধ্যে মিসিং হয়ে যায়, যে স্কোয়ার মিসিং হয়ে গেল, তাহলে স্কোয়ার মিসিং হয়ে গেলে ওই টিচার বুঝতে পারবে না। যদি এই মান ঠিক করে লিখে দাও তাহলে বুঝবে না এই ছেলে ঠিক লিখছে। ঠিক আছে, অথবা তোমার স্কোয়ার মিস যদিও হয়, সে যদি বুঝতেও পারে, তবুও তোমার মার্কস কাটবে না। সুতরাং এই ফর্মুলা আমরা মুখস্থ রাখবো ঠিকই, কিন্তু পরে ম্যাথ করবো এটা দিয়ে। কখনো এটার ওই মান বসায় ক্যালকুলেশন করে এটা বসাইতে যাবে না। এই মানগুলো বসায় যদি ক্যালকুলেশন করে এটা নিয়ে আসতে যাও, তো তোমার ম্যাক্সিমাম টাইম ভুল আসবে। ঠিক আছে, কারণ তোমার সূত্র ভুলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এটা লেখার পরে ভি এর যে মানটা, সেই ভি এর মানটা দেখো, 2.18 ইন্টু 10⁻⁶ মিটার পার সেকেন্ড। আর এখানে ধ্রুব ছিল না, কোন রাশি? একটা জেড ছিল আর একটা এন ছিল, তাহলে ইন্টু জেড ভাগ হলো এন হলো। আর ই এর শক্তিটা দেখো, এই যে এর ক্ষেত্রে এই জেড আর এন, তাহলে আর বাকিগুলো হলো আমাদের ধ্রুব। তাহলে এটা কত আসে? -2.18 ইন্টু 10⁻⁻18 জুল ইন্টু 18, এটা জুল একক হবে, জেড স্কোয়ার এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার আর নিচে এন স্কোয়ার। দেখো আমরা এই ফর্মুলা গুলো মনে রাখার চেষ্টা করব ঠিকই, কিন্তু এই মান এটা লেখার পরপরই পরের লাইনে আমরা এটা লিখে দিব, হিসাব করব না। আর আমাদের সচরাচর আমাদের হাতে যে ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর 10⁻100 পর্যন্ত হিসাব করতে পারে না। আমাদের ক্যালকুলেটর গুলো 10⁻100 পর্যন্ত তোমার হিসাব করতে পারে, এর বাইরে যদি চলে যায় তো আমাদের ক্যালকুলেটর আর হিসাব করতে পারে না। আমাদের যে ক্যালকুলেটর গুলো বাজারে আমরা পাই, এই ক্যালকুলেটর দিয়ে তুমি এই মান বের করতে যাও, এই যে ই এর মান 4, তারপরে এই এইচ এর মান, এগুলোর মান যদি বসাও, তাহলে কোন ম্যাক্সিমাম ক্যালকুলেটরে দেখবা এই মানটা দেখাচ্ছে না। কারণ কি? আমাদের যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর 10⁻100 এর উপরে চলে গেলে তার হিসাব হয় না। সুতরাং এটা যদি তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে যাও হবে না। সূচকের নিয়ম দিয়ে করতে পারবা, এই জেড পাওয়ার গুলো আলাদা করে হিসাব করে তুমি সূচকের নিয়ম দিয়ে মিলাইতে পারবে। তা অত কিছু দরকার নাই, আমরা সিম্পলি কি করব, এই ফর্মুলা গুলো লেখার পরপরই মানগুলো মনে রাখবো। আর এখান থেকে অ্যাডমিশনের সময় বা এমসিকিউ তে 3টা জিনিস লাগে। দেখো, এই ফর্মুলা গুলো থেকে প্রথম কক্ষপথের সাথে তুলনা করা যায়। এক হলো আর এন বাই আর ওয়ান সমান এন স্কোয়ার লেখা যায়। এখন তোমার কোশ্চেন হতে পারে এটা কিভাবে আসছে। এখানে মান বসাও, দেখো আর এন এর মান বসাও, আর এন এর মানটা হলো কি? এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন, আর নিচে হলো পাই জেড এম ই স্কোয়ার। এম ই স্কোয়ার আছে কিন্তু, আর ওয়ান এর জায়গায় এই জায়গায় এবার ওয়ান বসে দাও, ওয়ান স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন পাই জেড এম ই স্কোয়ার। তাহলে সবকিছু কেটে কেটে যাচ্ছে, শুধুমাত্র থাকে এন স্কোয়ার। তার মানে আমাদের ফর্মুলা হলো কি? এন স্কোয়ার। তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের যে ফর্মুলা, সেটা হলো আর এন বাই আর ওয়ান সমান হলো এন স্কোয়ার। এটা সিম্পলি এটা দেখে দেখে বসানো যায়, সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা 3টা ফর্মুলা একটু মনে রাখবো।
যেটা এমসিকিউ তে কাজে লাগবে। আর এন ভাগ হলো আর ওয়ান, অর্থাৎ এন তম কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের সম্পর্ক হলো এন স্কোয়ার। একইভাবে ভি এন ভাগ ভি ওয়ান, ভি এন ভাগ হলো ভি ওয়ান। তাহলে এখানে নিচে আছে এন, তার মানে এটা হবে ওয়ান বাই এন। তুমি মান বসায় দেখো, ভি এন আর ভি ওয়ান এর একই হবে। 3 নাম্বার হলো ইএন এর সাথে যদি ইওয়ান এর ফর্মুলা আমরা বসাই, ইএন এর সাথে ইওয়ান, আচ্ছা জেডটাও রাখতে পারো, এন স্কোয়ার ভাগ জেড। যদি হাইড্রোজেন পরমাণু না হয়, এন স্কোয়ার ভাগ জেড। আর এটা হলো জেড ওপরে নিচে এন, তাহলে এটা হবে জেড বাই এন। 3 নাম্বার হলো ইএন এর সাথে ইওয়ান এর যদি তৈরি করি, তাহলে জেড স্কোয়ার এন স্কোয়ার, তাহলে এটা হবে জেড স্কোয়ার এন স্কোয়ার। তাহলে এই ফর্মুলা তিনটা এখান থেকে ডেভেলপ করা যায়, এটা এমসিকিউ তে কাজে লাগে। সুতরাং এই তিনটা ফর্মুলা মনে রাখ। তো এত কিছু জানার দরকার নাই আমাদের এখন। দুইটা ম্যাথ করব যেটা আমাদের পরীক্ষাতে আসছে, একটা হলো স্থির কক্ষপথের ব্যাসার্ধ দিয়ে আমরা এই ফর্মুলাটা ইউজ করে দিব, অর্থাৎ এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট পাই জেড এম ই স্কোয়ার। তারপরের লাইনে আমি হিসাব ছাড়াই মানে মুখস্থ এই মানটা বসাই দিয়ে আমার ক্যালকুলেশন আমি শেষ করে ফেলতে পারবো। ম্যাথের আমি দেখি সিলেট বোর্ডের প্রশ্ন। সিলেট বোর্ড, সিলেট বোর্ডের প্রশ্ন এই যে এটা, সিলেট বোর্ড 2022 প্রশ্ন ছিল 4 নাম্বার প্রশ্ন, 4-এর গ। 4-এর গতে বলা হয়েছে যে এটা, যে এটা হলো চতুর্থ কক্ষপথ, এন এর মান 4, আর এটা হলো প্রথম কক্ষপথ, এন এর মান 1। তাই যদি হয়, তাহলে এই চতুর্থ কক্ষপথের থেকে প্রথম কক্ষপথের দূরত্ব ন্যানোমিটার এককে বের করো, মানে এ ন্যানোমিটার, এর মান নির্ণয় করো, মানে এটা ন্যানোমিটার, সেটা বের করতে বলছে আমাকে। এটা বের করতে বলছে। আমি কি বলছে সেটা অনেকে বুঝতে পারতেছে না, যে আসলে কি চাইছে ওরা। চাইছেটা কি সেটা খেয়াল করো। ওরা জানতে চাইছে যে পরমাণুতে এরকম তো ব্যাসার্ধ আছে কক্ষপথ, তাহলে এটা হলো প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, আর এটা হলো চতুর্থ কক্ষপথ। তাহলে এটা যদি প্রথম কক্ষপথ হয় আর এটা যদি চতুর্থ কক্ষপথ হয়, এটা এ বি, এটা সি, এটা ডি, বা এন এর মান 1 বলে দিই। এটা এন ইকুয়াল টু 1 প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, আর এটা হলো চতুর্থ কক্ষপথ। এই প্রথম কক্ষপথ থেকে একটা ইলেকট্রন কোথায় গেছে চতুর্থ কক্ষপথে, এরকম কিছু বলে না ওরা। বলছে কি এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কত। এটা হলো এ ন্যানোমিটার যদি হয়, তাহলে এই দূরত্বটা কত এই জায়গা থেকে এই জায়গা। তা আমরা কি কাজ করতে পারি, আমরা এই নিউক্লিয়াস থেকে চতুর্থ কক্ষপথের দূরত্বটা বের করবো আগে, মানে আর 4 বের করব। আর 4 এর মান বের করব। তারপরে এই যে প্রথম কক্ষপথ নিউক্লিয়াস থেকে, এই যে নিউক্লিয়াস যদি এটা হয়, প্রথম কক্ষপথ বের করবো, আর 1 বের করবো। আর 4 আর 1 বের করার পরে আমাদের এ এর মানটা কি হবে, এ সমান হবে আর 4 মাইনাস হলো আর 1। এইটুকু যদি বিয়োগ দিই, আমাদের এটা হলো অ্যান্সার। আর 4 থেকে আর 1 বিয়োগ দিলে যা আসবে সেটাই হলো আমাদের অ্যান্সার, আমরা বের করে ফেলি। তো এই প্রশ্নটার অ্যান্সার হলো এটা। স্থির কক্ষপথের ব্যাসার্ধ তুমি এবার লিখবে এন তম কক্ষপথের ব্যাসার্ধ। তো আমি যে প্রশ্নটা আছে এই প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া শুরু করলাম। এর মান নির্ণয়, সিলেট বোর্ড 22। অ্যান্সারটা দেওয়া শুরু করি। চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। স্ক্রিন বন্ধ করলাম। ওকে, তাহলে ওই প্রশ্নের অ্যান্সার এই জায়গা থেকে শুরু, আমরা এখান থেকে শুরু করব। এটা মুছে দিয়ে আবার লিখি, নাই তো অনেকে বুঝতেছে না। তাহলে অ্যান্সার এখান থেকে শুরু। কত, সিলেট বোর্ড 2022, কত নম্বর প্রশ্ন ছিল, 4-এর গ, 4-এর গ, 4-এর গ। তো এবার লিখবা, আমরা জানি এন তম কক্ষপথের শক্তি, এই ব্যাসার্ধ, আমরা জানি এন তম কক্ষপথের
ব্যাসার্ধ আর এন, আর এন সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন পাই জেড এম ই স্কোয়ার। এইটুকু আমি লিখে নিব। এইটুকু লিখে নেওয়ার পরে আমার যে মুখস্থ মান, সেই মুখস্থ মান আমি বসাই দিব। 0.529 অ্যাংস্ট্রন। অ্যাংস্ট্রনটা লেখার দরকার নেই, একবারে 10⁻⁻10 লিখে দাও। মিটার ইন্টু এন স্কোয়ার ভাগ হলো জেড। এটুকু লেখার পরে এবার লেখো অতএব চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ বা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। অতএব প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1 মান বসাবো এই জায়গাটাতে। 0.529 ইন্টু 10⁻⁻10 মিটার ইন্টু এন স্কোয়ার, মানে আর মান মানে প্রথম কক্ষপথ, তাহলে এন এর মান হলো 1 স্কোয়ার। আর জেড এর মান কত হবে? জেড হলো হাইড্রোজেন পরমাণু, তাহলে জেড এর মান 1। তাহলে যা আছে তাই, অর্থাৎ আমাদের 0.529 ইন্টু 10⁻⁻10 মিটার। আপাতত মিটার এককেই রাখি, ন্যানোমিটারে বের করতে বলছে, আমরা পরে ন্যানোমিটার করে দেবো। এরপরে আর একটা লাইন লিখতে হবে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ। এর নিচের লাইনে লিখে দাও একবারে। অতএব চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ উপরে লিখি। চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ R4। এই জায়গায় মান বসাবো আমরা। 0.529 ইন্টু 10⁻⁻10 মিটার ইন্টু এন স্কোয়ারের জায়গায় 4 এর স্কোয়ার আর জেড এর মান 1, তাহলে এটার সাথে 4 গুণ দিলে আমাদের কাজ শেষ। তাহলে এটা কত আসে? 0.529, 0.529 ইন্টু 10⁻⁻10 ইন্টু 4 4 16, 8.46 ইন্টু 10⁻10, 8.464 ইন্টু 10⁻⁻10 মিটার। আপাতত আমরা মিটারে রাখি, পরে একবারে ন্যানোমিটারে কনভার্ট করে দিই, সেটাই সুবিধা। তাহলে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ শেষ। অতএব এ সমান R4 মাইনাস হলো R1। তাহলে চতুর্থ কক্ষপথ আর এই প্রথম কক্ষপথের মধ্যবর্তী যে দূরত্ব সেটা বের হয়ে আসবে। তাহলে R4 এর ভ্যালুটা কত? এই যে 8.464 ইন্টু 10⁻⁻10। যদি ব্র্যাকেট না দিয়ে বিয়োগ করো তাহলে কিন্তু ক্যালকুলেটরে ভুল আসবে। অবশ্যই ব্র্যাকেট দিয়ে বিয়োগ করবা। বিয়োগ করার সময় পাওয়ার থাকলে অবশ্যই বিয়োগ দিতে এ করে করতে হবে। তাহলে এটা থেকে এটা বাদ দাও, অ্যান্সার মাইনাস 0.529 10⁻⁻10, 7.93 10⁻⁻10। তাহলে এটা আসে 7.93 ইন্টু 10⁻⁻10 মিটার। ওরা একটা জিনিস আমাদের বলে দিছে যে এটা ন্যানোমিটার এককে নিয়ে যেতে। এটাকে কি বলছে? ন্যানোমিটারে নিয়ে যেতে। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল করো, এটাকে আমাদের ন্যানোমিটারে এককে নিতে বলছে। তো আমরা ন্যানোমিটারে নিয়ে যাই এটাকে। এই জায়গাটায় 9 বানাতে হবে। তো গত ক্লাসে আমরা বলছিলাম যে দশমিক যদি এই দিকে সরে যায়, তোমাদের এই ক্লাস এখনো মনে হয় নিচে হয়েছে ইলেক এই দিকে যদি সরে যায় তাহলে নেগেটিভ পাওয়ার বাড়ে, আর এই দিকে যদি সরে আসি আমি দশমিক, তাহলে পজিটিভ পাওয়ার বাড়বে। তাহলে এই যে এই জায়গাটা 9 বানতে হবে, মানে পজিটিভ বেশি বাড়াতে হবে। তাহলে এই দিকে একবার সরে আসবো, তো 0.793 ইন্টু 10⁻⁻9 মিটার। তাহলে আমি যদি ওই দিকে সরতাম তাহলে এটা 11 হতো, যদি এইদিকে সরে আসছে এই জন্য এটা মাইনাস হয়ে গেছে। 10⁻⁻9 মিটারটাকে এখন কি লিখতে পারবো? ন্যানোমিটার লিখতে পারবো। তাহলে 0.793 ন্যানোমিটার। তাহলে প্রথম কক্ষপথ আর চতুর্থ কক্ষপথের মধ্যবর্তী যে দূরত্ব, এটা আসার কথা।
ঠিক আছে। ওদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা চেক করে দেখো। টেস্ট পেপারে যদি এটা করে থাকে ক্যালকুলেশন, আমি তো করে দেখলাম, তুমি ক্যালকুলেশন চেক দাও। ক্যালকুলেশন চেক দিয়ে দেখো। নিশ্চিত ক্যালকুলেশনে কোথাও গলদ আছে, ক্যালকুলেশন চেক করো। ক্যালকুলেশন নিজে নিজে একবার ক্যালকুলেটর উঠাই দেখো, ভুল হওয়ার কথা। আমার হিসাবে আমি তো চেপে দেখলাম এটা আসছে। ওকে, তাহলে চতুর্থ কক্ষপথের সাথে প্রথম কক্ষপথের দূরত্ব আমরা প্রথমে মিটারে রাখবো, মিটারে রেখে অত ঝামেলা পাকাইতে যাব না। মিটারে রেখে শেষ লাইনে ন্যানোমিটারে কনভার্ট করে দিব। তোমার প্রত্যেক জায়গায় ন্যানোমিটার ন্যানোমিটার কনভার্ট করার মানে হয় না, তুমি শেষ লাইনে ন্যানোমিটারে কনভার্ট করে দিবে। চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের দূরত্ব, অর্থাৎ 4 থেকে 1-এর দূরত্বটা কত সেটা বের করুন। আচ্ছা, এই জিনিস আরেকবার আসছিল স্থির কক্ষপথের ম্যাথ, সেটা হলো চিটাগাং বোর্ডে। আমরা চিটাগাং বোর্ডের প্রশ্নটা দেখি। সাজেশনের পরের প্রশ্ন দেখো, স্থির কক্ষপথের ব্যাসার্ধ, এটা দিয়ে একটা প্রশ্ন আসছে, সেটা হলো সিলেট বোর্ড 22-4-এর ঘ, এটা করে দিলাম। আর চিটাগাং বোর্ড 21-2-এর ঘতে আর একটা প্রশ্ন আছে, চিটাগাং বোর্ড 21-2-এর ঘ। চিটাগাং বোর্ড 21-2-এর ঘ নাম্বারটা দেখো, এটা হলো চিটাগাং বোর্ড 2021। প্রশ্ন হলো 2-এর ঘ নাম্বার। এই যে 2-এর ঘ, এখানে তিনটা কক্ষপথ আছে, E1, E2 আর E3। তিনটা কক্ষপথ আছে। এই তিনটা কক্ষপথের মধ্যে ওরা বের করতে বলছে যে E1 ও E2 স্তরের মধ্যে কোনটি শক্তি বেশি। তা দুইটার ইন্ডিভিজুয়াল শক্তি বের করতে হবে, মানে একটা সিঙ্গেল কক্ষপথের শক্তি যদি বের করতে বলে, সেক্ষেত্রে তোমার হাতে কোনো উপায় থাকবে না, অবশ্যই আলাদা করে E1 শক্তি স্তর E2 শক্তি স্তর আলাদা করে করতে হবে। অর্থাৎ আমি যে ফর্মুলা লিখছিলাম ওই ফর্মুলা ছাড়া এই ম্যাথ করার উপায় নেই, ঠিক আছে। যদি ইলেকট্রন বলতো যে ধাপান্তর হয়েছে, 3 থেকে 2-এ যদি একটা ইলেকট্রন ধাপান্তরিত হয়, আর 3 থেকে 1-এ যদি একটা ইলেকট্রন ধাপান্তরিত হয়, তা কোন বিকিরণটা শক্তি বেশি, এরকম যদি বলতো, সেক্ষেত্রে আমরা ওই যে 1/λ ফর্মুলা ব্যবহার করতে পারতাম, 1/λ = R/H। ঠিক আছে, এরকম যদি দুইটা আলাদা আলাদা তোমার ধাপান্তর বলতো, কিন্তু এখানে কোনো ধাপান্তরটার কিছুই বলে নাই। এখানে ওরা সিম্পলি বলছে যে E1 শক্তি স্তর আর E2 শক্তি স্তরে শক্তি বের করে কোনটা বেশি সেটা বল। তার মানে আমাদের যে ফর্মুলা ছিল ওই ফর্মুলা, তো আমি যে ফর্মুলাটা আবার লিখি। অ্যান্সার এখান থেকে শুরু, অ্যান্সারে তুমি বলবা যে আমরা জানি এনতম কক্ষপথের শক্তি, আমরা জানি এনতম কক্ষপথের শক্তি। এনতম কক্ষপথের শক্তি ইএন সমান, এটা রাশিটা সরাসরি মুখস্থ লিখে দিবা, Z² ME4, আর নিচে মাইনাস ছিল একটা, সরি, Z² ME4, আর নিচে ছিল 8N² H²Epsilon0 স্কোয়ার। এইটা লেখার পর পরই তুমি মুখস্থ ভ্যালু লিখে দিতে বলছি। এটা লেখার পর পরে আমি বলছি কি, প্রশ্ন তো দেখতে পাচ্ছ যে E1 আর E2, এই যে শক্তি স্তরটা একটু লিখে রাখি, না হয়তো আবার প্রশ্ন ভুলে গেলে সমস্যা। এই উদ্দীপক আগে উঠাই নিও, আমি উঠাচ্ছি না বলে তোমরা যদি উদ্দীপক না উঠাও তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। এই উদ্দীপক না উঠায় যদি প্রশ্নের অ্যান্সার করো, পরীক্ষার সময় এটা তোমার কোনো কাজেই দিবে না। তুমি পরীক্ষার সময় এই ফর্মুলা দেখে যাওয়া, প্রশ্ন কি ছিল, প্রশ্ন দেখে যাও নাই, পরীক্ষার হলে প্রশ্ন আসবে চিনতে পারবে না, আরে এই প্রশ্নের যে অ্যান্সার করে আসছো তুমি পারো, এটাই চিনতে পারবে না। উদ্দীপক ছাড়া কখনোই খাতায় অ্যান্সার লিখবে না। আমি উদ্দীপক লিখতেছি না, তোমাকে প্রশ্ন দেখাই দিচ্ছি, অবশ্যই প্রশ্নের উদ্দীপকটা লেখো আগে, E1 E2 E3। তারপরে এখানে গ দাগে কি ছিল, ঘ দাগে বলছে E1 ও E2 স্তরের মধ্যে কোনটি শক্তি বেশি। E1 ও E2 শক্তি স্তরের মধ্যে কোনটি শক্তি বেশি, কোনটির শক্তি বেশি, এটা আগে লিখে তারপর অ্যান্সার করো। অ্যান্সার এখান থেকে শুরু, এনতম কক্ষপথের শক্তি। এর পরের কাজ কি, আমাদের মুখস্থ যে মানটা সেটা লিখে দিবা। এটার মুখস্থ মানটা হলো -2.18 × 10⁻18 ইন্টু ওই যে উপরে Z² আর নিচে হলো N²। উপরে Z² নিচে
এন স্কোয়ার। ঠিক আছে, এটা তো দেখাইলাম। চিটাগাং বোর্ড 21-2 ঘ। জেড স্কোয়ার ME4। ওকে, তাহলে এই জায়গাটাই আমরা এখন দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করব, আর হলো প্রথম কক্ষপথের শক্তি। দুইটা কক্ষপথের শক্তি বের করলে হয়ে যাবে। ওকে, তাহলে এখন আনসার করো। অতএব প্রথম কক্ষপথের শক্তি, প্রথম কক্ষপথের শক্তি, এই জায়গায় মান বসাই দিবা। U1 সমান মাইনাস, এখানে মাইনাস কিন্তু 2.18 ইন্টু 10⁻18 জুল। প্রথম কক্ষপথ মানে ইয়ের এই হাইড্রোজেন যেহেতু 1 দিয়ে দিবা, আর এন এর মানও 1, তার মানে ওইটাই -2.18 ইন্টু 10⁻18 জুল। দ্বিতীয় কক্ষপথের শক্তি, আর একটা জিনিস বলে রাখি, MCQ তে কাজে লাগবে, একটু পরে বলি। আর দ্বিতীয় কক্ষপথের শক্তি বের করতে বলছে। দ্বিতীয়, এই প্রশ্ন খুবই সহজ। সমস্যা হলো সূত্র দুইটা যদি তোমার মনে থাকে। দ্বিতীয় কক্ষপথের শক্তি হলো E2 -2.18 ইন্টু 10⁻18, উপরে হলো জুল, উপরে জেড স্কোয়ার, নিচে এন স্কোয়ার। তাহলে -2.18 ইন্টু 10⁻18 জুল। জেড, জেড এর ভ্যালু হলো 1। আর এন এর মানটা দেখো, এটা দ্বিতীয় কক্ষপথ, এই জায়গাটায় 2 বসে যাবে, তাহলে 2 এর স্কোয়ার। তাহলে এটাকে 2 দিয়ে, 2 দুগুণে 4 দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা আনসার। এটাকে 2 দিয়ে 4 দিয়ে ভাগ দিয়ে দেখো, 2 দুগুণে 4, তাহলে -2.18, 2.18 ইন্টু 10⁻18 ভাগ 2, 1.09, 1 পয়েন্ট মাইনাস হবে কিন্তু, 1.09 ইন্টু 10⁻18 জুল। তাহলে কোন কক্ষপথের শক্তি বেশি? দেখো, এই দ্বিতীয়, প্রথম কক্ষপথের শক্তি বেশি। আর এখানে তুমি যদি মাইনাস কাউন্ট করে বলো না, যে মাইনাস কাউন্ট করে, কারণ ইলেকট্রনের ভেতরে আছে বলে শক্তিটাকে মাইনাস লেখা হচ্ছে। এটা কিন্তু কমের জন্য মাইনাস, ইলেকট্রন ভেতরে আছে বলে। অর্থাৎ কোন কক্ষপথের শক্তি বেশি? প্রথম কক্ষপথে যে ইলেকট্রন থাকে ওই ইলেকট্রনটা শক্তি বেশি, আর যে বাইরের কক্ষপথে আছে ওর শক্তি কম। তাহলে -1.09, মাইনাস বাদ দিয়ে হিসাব করে বলবো, কিন্তু মাইনাস বাদ দিয়ে। এই গেল হলো আমাদের এই প্রশ্ন, অর্থাৎ আমাদের পার্ট 1 শেষ। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর প্রশ্ন সহ পার্ট 1 শেষ। এখন আমরা চলে যাব পার্ট 2 তে। আর যেটা বলতেছিলাম, ওই যে ইলেকট্রনের শক্তি, এটা MCQ তে কাজে লাগে। ইলেকট্রন ভোল্ট এককেও কিন্তু এটা মনে রাখবা। 2.18 ইন্টু 10⁻18 জুল n² আর নিচে ছিল Z², না উল্টে গেছে, Z² বা হলো n²। এইটাকে এই জুল এককে না নিয়ে যদি ইলেকট্রন ভোল্ট এককে নাও, তাহলে -13.6 আসবে। ইলেকট্রন ভোল্ট ইন্টু Z² ভাগ n²। ইলেকট্রন ভোল্ট এককে কনভার্টার নিয়ম আমি বলে দিই। 1 ইলেকট্রন ভোল্ট সমান হলো 1.602 ইন্টু 10⁻19 জুল। তার মানে এইটাকে এটা দিয়ে ভাগ দাও, দেখবে 13.6। এই 13.6 এটা MCQ তেও কাজে লাগে। তাহলে আমরা পার্ট 1 শেষ করছি। আমাদের কাজ হবে এখন পার্ট 2 তে যাওয়া।
পার্ট টুটা হলো দ্রাব্যতা ও আয়ন শনাক্তকরণ। সাজেশন দিয়ে দিছে, কপি তোমাদের কাছে আশা করি সবার কাছে আছে। এই দ্রাব্যতা আয়ন শনাক্তকরণ থেকে এক সেট সিকিউ হবে, একটা সম্পূর্ণ সেট সিকিউ। কয়েকটা প্রশ্ন আসে এখানে, দেখো প্রথমে দ্রাব্যতা দেয়া থাকবে, দ্রাব্যতা গুণফল কেএসপি নির্ণয় করো। কোথায় কোথায় আছে সেগুলোর সাথে করে দিয়ে দিছি। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে বা এই প্রশ্নগুলো যদি পারো, যে প্রশ্নে আসুক তুমি পারবা আশা করা যায়। 2 নম্বর হলো দ্রাব্যতা গুণফল কেএসপি টা দেয়া থাকবে, আয়নের ঘনমাত্রা বের করো, মানে একের উল্টা, মানে একের যেটা টাইপ 2 নম্বর টাইপ হলো ঠিক তার অপোজিট। এখানে কেএসপি দেওয়া থাকবে, দ্রাব্যতা বের করতে হবে। 3 নম্বর সব থেকে বেশি আছে, দুটি দ্রবণকে একসাথে মেশালে অদক্ষেপ পড়বে কিন্তু। আর এরই একটা মাঝখানের প্রশ্ন যে মিশ্রিত দ্রবণে আয়নের ঘনমাত্রা, মানে এই দুটি দ্রবণকে মিশ্রিত করে অদক্ষেপ পড়বে কিনা এটা বের করা। আর এর এই এই কাজের মাঝখানে একটা জিনিস থাকে, যে মিশ্রণের মিশ্রিত দ্রবণে আয়নের ঘনমাত্রা, মানে এটা করলে এটা অবশ্যই করে তারপর করতে হবে। যদি এটা আসে তাহলে তোমার কাজ অনেক কমে যাবে, মানে এই ম্যাথে অর্ধেক কাজ করা হলে এটা, ঠিক আছে। তো এই ম্যাথটা বড়, তার অর্ধেক কাজ হলে এটা। এটা দেখাই দিব, ঢাকা বোর্ড 23 এর কথা ছিল। ওকে, এটা মনে হয় একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এই লেখাটা মিশ্রিত দ্রবণে আয়নের ঘনমাত্রা নির্ণয়, এটা এই ঢাকা বোর্ড 23 নাই, এটা এই জায়গাটাতে আছে। মিশ্রিত দ্রবণে আয়নের ঘনমাত্রার প্রশ্ন হলো এই যে দুইটা জায়গায় আছে, যে যশোর বোর্ড 22 8 ঘটে, দিনাজপুর বোর্ড 22 6 ঘটে আছে। দ্রাব্যতা কমপক্ষে কত হলে অদক্ষেপ পড়বে? একবারই আসছে আজ পর্যন্ত ঢাকা বোর্ড 22-এ 7 ঘর, তবে এবছর কোনো না কোনো বোর্ডে এই প্রশ্নটা রিপিট হতে পারে। দ্রাব্যতা কমপক্ষে কত হলে অদক্ষেপ পড়বে, এটা কোনো না কোনো বোর্ডে এবছর রিপিট হবে। 7 9টা বোর্ড থেকে কোনো না কোনো বোর্ড এই প্রশ্নটা এবছর পড়তেই পারে, ঠিক আছে। যেহেতু ঢাকা বোর্ড 22 আসছে, 23 সালে দেয় নাই, 24 সালে এই প্রশ্নটা রিপিট হওয়ার চান্স খুব বেশি। দ্রবণ ঠান্ডা করলে কতটুকু পদক্ষেপ পড়বে? 3বার আসছে। তাপমাত্রা বাড়লে অতিরিক্ত কতটুকু লবণ দ্রবীভূত করলে দ্রবণটি সম্পৃক্ত হবে? ঢাকা বোর্ড একবার আসছে। একটা একটা করে আসছে বলে এই প্রশ্নটা কিন্তু আমাদের করে যেতে হবে। আর দ্রাব্যতার সাথে তাপমাত্রার সম্পর্ক, লবণ লবণের দ্রাব্যতা প্রথমে তাপমাত্রা বাড়ে তারপর একসময় কমে যায়, এই ব্যাখ্যা দিতে হয়। আর এই সময়নের ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। সময়ন যোগ করলে দ্রাব্যতা হ্রাস পায় কেন? গত বছর ছিল, এই যে গত বছর ছিল দিনাজপুর পড়তে এসে, রাজশাহী পড়তে এসেছিল, দুইটা বোর্ডে ছিল। সুতরাং এবছরও কিন্তু আসার চান্সেস আছে। এর বাইরে অন্য জায়গাতেও আসছে। এই এমপিতেই সেটা হলো ব্যাখ্যা দিয়ে দিতে হবে, আর বাকিগুলো ম্যাথ দিয়ে দিতে হবে। আয়ন শনাক্তকরণ মোটামুটি 4টা পড়লে আমাদের হয়ে যাবে: অ্যামোনিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর কপার। আজ পর্যন্ত আয়রন আসে নাই, সুতরাং আয়রন না পড়লেও চলবে, তোমাকে এই 4টা আয়ন অবশ্যই করতে হবে। আর অম্লীয় এই 3টা, 3টার মধ্যে ক্লোরিন আর সালফেট বেশি আসে, কার্বনের রাসায়নিক দেয়। এই যে কোথায় আসছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে একটা নির্দেশনা, যে সাজেশনে দেওয়া প্রশ্নগুলো, এটা তো তোমরা বুঝতেই পারতেছো যে সাজেশন ক্লাসগুলো এতে দেওয়া হচ্ছে। শুধুমাত্র এমসিকিউ ক্লাসগুলো যারা পেইড তাদের পর দেওয়া হচ্ছে, আর সিকিউ ক্লাস সবার জন্য উন্মুক্ত রেখেছে। এমসিকিউ ক্লাসগুলো পেইড গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা শুরু করব হলো এখান থেকে, দ্রাব্যতা আয়ন শনাক্তকরণ। দ্রাব্যতা 1 নম্বর প্রশ্ন, দ্রাব্যতা দেওয়া থাকবে, দ্রাব্যতার গুণফল বের করো। 1 নম্বর প্রশ্ন, দ্রাব্যতা দেওয়া থাকবে। দ্রাব্যতা মানে কি জিনিস? আচ্ছা, টাইপ 1 বা 1 নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমাদের দ্রাব্যতা নিয়ে কিছু কথা বলা উচিত। আমরা 1 নম্বর প্রশ্নতে আছি যে দ্রাব্যতা দেওয়া দেওয়া থাকবে, কেএসপি বের করো। আগে আমি এটার বেসিকটা বুঝাবো, বেসিকটা বোঝাতে একটু সময় লাগবে, মানে 10-15 মিনিটের মতো, তারপরে আমরা প্রশ্নের মধ্যে ঢুকবো। দ্রাব্যতা কি জিনিস? দেখো, আমরা ঘনমাত্রা জানি যে বিভিন্ন ধরনের ঘনমাত্রা হয়, বা দ্রবণ কয় ধরনের জিনিস হতে পারে। ধরো 1 গ্লাস পানি নিছো, 1 গ্লাস পানি নিয়ে তুমি এর মধ্যে চিনি দ্রবীভূত করবো। আমি সবসময় চিনি দিয়ে উদাহরণটা দিই, কারণ চিনির উদাহরণটা সবার মাথার মধ্যে ক্যাচ করে। কারণ চিনির শরবত কেউ খায় নাই এমন কোনো মানুষ নাই, বা রাস্তাঘাটে এখন লেবুর শরবত খাচ্ছে না এমন মানুষ খুব কম মানুষ আছে।
রাস্তাঘাটে লেবুর শরবত হলো মাছের বরফ দিয়ে তৈরি করে, এটা একটা ঝামেলা, ঠিক আছে। তাছাড়া জিনিসটা ভালো। বাংলাদেশে কোনো ফুড গ্রেডের বরফ পাওয়া যায় না, তারা কি করবে? ওরা তো দোকান চালাইতে হবে, এই জন্য মাছের তোমার নিয়ে আসে। দেখলে খাইতে মন চায়, কিন্তু যখন চিন্তা করি যে বরফটা তো মাছের পানি, মানে মাছ যে বরফ দেয় সেই বরফটা ওরা হলো নিয়ে এসে কাজে লাগে। তো ওরকম একটা শরবত তৈরি করা জিনিস দিয়ে আমি উদাহরণটা দিব, চিনি। চিনি দিয়ে আমি শরবত তৈরি করব। 1 গ্লাস পানিতে প্রথমে আমি 10 গ্রাম চিনি দ্রবীভূত করছি। আর এই দিনের টেম্পারেচারটাও ইম্পর্টেন্ট, কারণ তাপমাত্রার সাথে দ্রাব্যতার একটা ভালো সম্পর্ক আছে। ধরো আজকে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, ঢাকার আকাশে এখন ভালোই মেঘ, মেঘ কেটে যাচ্ছে, রোদ এখন ওঠেনি। তো ধরে নিচ্ছি যে আজকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে। 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্লাস পানিতে আমি প্রথম 10 গ্রাম চিনি দিছি, খুব ভালো মতো চিনিটা দ্রবীভূত হয়েছে। তারপরে আমার কালে মিষ্টি লাগতেছে না, তো আমি কি করলাম, চিনি বাড়ানো শুরু করছি। চিনি বাড়ায় 15 গ্রাম চিনি দিলাম, ভালো রকম দ্রবীভূত হয়েছে। 20 গ্রাম চিনি দিলাম, ভালো রকম দ্রবীভূত হয়েছে। তাহলে 1 থেকে 20 গ্রাম পর্যন্ত ভালো রকম দ্রবীভূত হয়। যেই 21 গ্রাম চিনি দিলাম, সেই দেখলাম আমার চিনি 1 গ্রাম নিচে তলানি পড়ছে। 22 গ্রাম চিনি দিলাম, দেখলাম 2 গ্রাম চিনি নিচে তলানি পড়ছে। 23 গ্রাম চিনি দিলাম, নিচে 3 গ্রাম তলানি পড়ছে। 25 গ্রাম চিনি দিলাম, দেখলাম নিচে 5 গ্রাম চিনি দ্রবীভূত হয়েছে। আমার মাথার মধ্যে একটা ধারণা চলে আসছে যে এই দ্রবণে 20-এর বেশি দ্রবীভূত করা পসিবল না। তাহলে আমি কত দ্রবীভূত করতে পারছি? 1 থেকে 19 পর্যন্ত ভালো রকম, বা 1 থেকে 20 পর্যন্ত ভালো রকম দ্রবীভূত হয়েছে। তাহলে 1 থেকে 19 পর্যন্ত খুব ভালো রকম দ্রবীভূত হয়েছে। আর যখন আমি 20 গ্রাম দিয়ে দিছি, তখন আর দ্রবীভূত হচ্ছে না। যদি এই 20 গ্রাম চিনি দ্রবীভূত থাকে, তখন এই দ্রবণটাকে আমি বলবো হলো সম্পৃক্ত দ্রবণ। তাহলে সম্পৃক্ত দ্রবণ কি? যে সর্বোচ্চ পরিমাণ দ্রব্য যদি দ্রবীভূত থাকে একটা দ্রবণে, যতটুকু দ্রবীভূত করা পসিবল তার সম্পূর্ণটাই যদি ওই দ্রবণে দ্রবীভূত থাকে, তখন ওই দ্রবণকে আমি বলবো যে এটা একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়েছে। আর 1 থেকে 19 গ্রাম চিনি যখন এটার মধ্যে আমি দ্রবীভূত করছিলাম, তখন এই দ্রবণটা সম্পৃক্ত ছিল না। এ ধরনের দ্রবণকে আমি বলি হলো অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ। এবার টেম্পারেচার 32 ডিগ্রি ছিল। আমার কি করা প্রয়োজন? চিনির শিরা তৈরি করতে হবে, মিষ্টি বানাবো। চিনির শিরা তৈরি করার জন্য আমার দ্রবণটা আরো বেশি মিষ্টি হতে পারে, মিষ্টি হতে হবে। তা আরো মিষ্টি যে হবে কি করে? দ্রবীভূত করছি, দ্রবীভূত হচ্ছে না চিনি। আমার কাছে চিনি আছে 1 কেজির মতো, কিন্তু মাত্র 20 গ্রাম দ্রবীভূত হয়েছে। আমার ইচ্ছা কি, যে অ্যাটলিস্ট 100 গ্রাম চিনি এর মধ্যে দ্রবীভূত করা। তখন আমি কি করব? তখন আমি এইটাকে তাপ দেওয়া শুরু করবো। এই যে 32 ডিগ্রি সেলসিয়াস আছে, আমি টেম্পারেচার বাড়ায় ধরো 90 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেছি। তাহলে 90 ডিগ্রি সেলসিয়াসে যখন নিয়ে যাব, তখন দেখলাম যে এখানে 100 গ্রাম চিনি দ্রবীভূত হয়ে যাচ্ছে। 100 গ্রাম না বলে একটু বেশি দিয়ে দাও, যে 88 গ্রাম চিনি দ্রবীভূত হয়েছে। আবল তাবল সংখ্যা নিলে ভালো বোঝাইতে সুবিধা হয়। 100 মনে করলে পর মনে করে সবাই যে এটা মনে হয় ম্যান্ডেটরি। 100 দিয়ে এক্সাম্পল দেই না এই কারণে 100 বললে তো সবাই মনে করে এটা মনে হয় ম্যান্ডেটরি জিনিস। এটা ম্যান্ডেটরি না, আমি খাটাই খাটাই বলতেছি। দেখুন, আমি টেম্পারেচার বাড়ায় 90 ডিগ্রি সেলসিয়াসে যখন নিয়ে গেছি, তখন দেখলাম যে 20 গ্রাম যেখানে দ্রবীভূত হচ্ছিল, এখন সেই দ্রবণটার মধ্যে 88 গ্রাম দ্রবীভূত হচ্ছে। তার মানে এখন যে দ্রবণটা তৈরি হয়েছে তাপমাত্রা বাড়ানোর কারণে, অতিরিক্ত দ্রব্য দ্রবীভূত হয়ে গেছে। এই দ্রবণটাকে আমি বলি হলো অতিরিক্ত দ্রবণ। তাহলে মোটামুটি 3 ধরনের দ্রবণ হয়: অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ, আর অতিরিক্ত দ্রবণ। এখন এই যে দ্রবণটার একটা সুনির্দিষ্ট ঘনমাত্রা আছে, যখন 1 থেকে 19 গ্রাম, ধরো 19 গ্রাম দ্রবীভূত করছি, তখন এই দ্রবণটার ঘনমাত্রা 0.2 m। যখন 20 গ্রাম দ্রবীভূত করছি, তখন ধরে নাও এই দ্রবণটার ঘনমাত্রা 0.3 m। আর যখন 88 গ্রাম দ্রবীভূত করছি, তখন এই দ্রবণটার ঘনমাত্রা ধরো 2.5 m। তাহলে তিনটা ঘনমাত্রা আমি এখানে লিখছি: 0.2 m, 0.3 m, আর 2.5 m। তিনটাই কিন্তু ঘনমাত্রা। তিনটাকে আমি কি বলতে পারি? ঘনমাত্রা। তবে স্পেসিফিক্যালি যখন সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, এটার আমি আরেকটা নাম দিতে পারি দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতা কি জিনিস? শর্টকাটে দ্রাব্যতার যদি সংজ্ঞা দিই, মানে এটা এটা ম্যাথ করার জন্য সংজ্ঞা। বোর্ড পরীক্ষাতে যদি ক দাগের প্রশ্ন দ্রাব্যতা আসে, তাহলে এই সংজ্ঞা ব্যবহার করা যাবে না। দ্রাব্যতা কি? যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা। সব থেকে ছোট সংজ্ঞা যদি দিই,
সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। তাহলে এই দ্রাব্যতা কি জিনিস? যেটা হলো সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। আমাদের দ্রাব্যতা বললে পর মাথার মধ্যে রাখতে হবে যে দ্রাব্যতা মানে একটা সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। যদি আমি বলে দিই যে এরকম NaCl এর ঘনমাত্রা, NaCl দ্রবণের ঘনমাত্রা 0.1 m, আবার বললাম যে NaCl এর দ্রাব্যতা 0.3 m, তাহলে এই যে NaCl এর ঘনমাত্রা যেটা লেখা, এই দ্রবণটা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত নাকি অতিপৃক্ত সেটা আমার জানা নেই। ঘনমাত্রা বললে তুমি সেটা স্পেসিফিক্যালি বলতে পারবা না যে এটা ওর সম্পৃক্ত দ্রবণ নাকি অসম্পৃক্ত দ্রবণ নাকি অতিপৃক্ত দ্রবণ। কিন্তু যদি আমি বলে দিই যে NaCl এর দ্রাব্যতা 0.3 m, তাহলে আমার মাথার মধ্যে অবশ্যই চলে আসছে অবশ্যই এটা একটা সম্পৃক্ত দ্রবণ। এটা সম্পৃক্ত দ্রবণ। তাহলে দ্রাব্যতা বলা মানে কি? দ্রাব্যতা একটা সম্পৃক্ত দ্রবণের জন্য হয়। এইটুকু কথার খুব মিনিং আছে, কারণ এই কেএসপি বের হয় শুধুমাত্র দ্রাব্যতা থেকে, মানে সম্পৃক্ত দ্রবণ থেকে। অসম্পৃক্ত বা অতিপৃক্ত দ্রবণে কখনোই কেএসপি বের হয় না। ওকে, তাহলে কেএসপি, এবার চলে যাচ্ছি কেএসপি তে। তাহলে কেএসপি এর এরকম ছোট একটা সংজ্ঞা দিই। কেএসপি সংজ্ঞা: কেএসপি মানে হলো দ্রাব্যতা গুণফল বা দ্রাব্যতা গুণাঙ্ক। দ্রাব্যতা গুণফল কেএসপি। এই কেএসপি কি জিনিস? সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল। সম্পৃক্ত দ্রবণে যে দুটি আয়ন থাকে, অবশ্যই সম্পৃক্ত দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে এখন ডিটেলসে লিখতেছি না, স্বল্প দ্রবণীয় লবণ। ওকে, তাহলে দ্রাব্যতা গুণফল কেএসপি। কেএসপি হলো সম্পৃক্ত দ্রবণে হয়। তা যেটা বললাম যে সম্পৃক্ত দ্রবণে যে দুটি আয়ন থাকে, আমি শর্টকাটে লিখতেছি কারণ এগুলো যেন সিকিউতে না বই কথা থাকে ব্যবহার করো না, কারণ আরো একটু ডিটেলসে বলতে হবে এটা। সম্পৃক্ত দ্রবণে যে দুটি আয়ন থাকে, যে দুটি আয়ন থাকে তাদের ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল। ঘাত সহ মোলার ঘনমাত্রার গুণফল, গুণফলকে দ্রাব্যতা গুণফল বলে। তো এটা কি বলতে চাচ্ছে? বলতে চাচ্ছে যে দ্রবণটা অবভিয়াসলি একটা সম্পৃক্ত দ্রবণ হওয়া লাগবে, প্রথম সত্য। দ্বিতীয় সত্য, মোলার ঘনমাত্রা অর্থাৎ মোল পার লিটার ছাড়া অন্য একক নিয়ে তুমি কাজ করতে পারবে না। দ্রাব্যতা গুণফল বের করতে গেলে তোমার এককটা মাস্ট বি এ মোল পার লিটার হওয়াটা ম্যান্ডেটরি, আর অবশ্যই সম্পৃক্ত দ্রবণ হওয়াটা ম্যান্ডেটরি। এই ম্যান্ডেটরি দুইটা জিনিস যদি না হয় তুমি কখনো দ্রাব্যতা গুণফল পাবে না, অর্থাৎ অন্য একক ব্যবহার করে তুমি কখনো কেএসপি বের করতে পারবে না। এখন আসা যাক, একটা দ্রবণে যে দুইটা আয়ন থাকে বলতে চাচ্ছে, সেই দুইটা আয়ন আসলে কি? ধরো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, আমি এরকম বললাম যে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর দ্রাব্যতা, এই যে দ্রাব্যতা, একটা আমি বললাম যে এস, এটা হলো মোল পার লিটার যদি হয়। এস মোল পার লিটার, এই মোল পার লিটার একক না হলে বলা হচ্ছে কি যে কেএসপি বের হবে না। দ্রাব্যতা এস মোল পার লিটার হলে এর
কেএসপি কত। এই জিনিস আশা করি সবাই পারো অন্তত। আমি একটু অল্প দেখাই, যারা একদম বিগিনার আছে, কিছু কিছু স্টুডেন্ট থাকে যে এখনই শুরু করে, তারা যাতে বুঝতে পারে এই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি। এখানে অ্যালুমিনিয়াম আছে Al3+, আর আছে হলো 3OH-। এটা কিভাবে ভাঙে একটু পরে দেখাচ্ছি। তাহলে এই যে একটা দ্রবণে যে দুইটা আয়ন থাকে, সম্পৃক্ত দ্রবণে যে দুইটা আয়ন থাকে, তাদের ঘাত সহ গুণফল। তাহলে এইটার যদি আমি কেএসপি লিখি এখন, তাহলে এর কেএসপিটা কি হবে? যে দুইটা আয়ন আছে, একটা হলো অ্যালুমিনিয়াম আয়ন, আর মোলার ঘনমাত্রা বললে একটা থার্ড ব্র্যাকেট দিলেই কাজ হয়ে যায়। থার্ড ব্র্যাকেট দিলেই সেটা বোঝায় যে এটা একটা মোলার ঘনমাত্রা। অ্যালুমিনিয়াম আয়ন থার্ড ব্র্যাকেট দিলে বুঝাইলাম যে এটা একটা তার মোলার ঘনমাত্রা বুঝাইছে। থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাই দিলাম এটা তার কি বুঝাইছে, এটা তার মোলার ঘনমাত্রা বুঝাইছে। আচ্ছা, আরেকটা আয়ন আছে হলো ওএইচ আয়ন। এই ওএইচ আয়নের যদি একটা থার্ড ব্র্যাকেট দিই, তাহলে এটা বোঝাবে যে ওএইচ আয়নের মোলার ঘনমাত্রা। আর ঘাত সহ বলতে কি বোঝাচ্ছে? ঘাত সহ এর আগে যে মোল সংখ্যাগুলো থাকবে, এই মোল সংখ্যাগুলো পাওয়ারে উঠবে। আগে যে মোল সংখ্যাগুলো থাকবে, এই মোল সংখ্যাগুলো কোথায় উঠবে? পাওয়ারে উঠবে। ঠিক আছে, এখন আসা যাক, স্টুডেন্টরা যে ভুলটা করে, এই যে থ্রি লেখা আছে, এই থ্রিটা ভেতরে দেয়। এই থ্রিটা কখনোই ভেতরে বসবে না। থ্রিটা ভেতরে বসানো হারাম। হারাম কেন? তোমার নাম যদি রহিম হয়, তোমাকে 2 রহিম, 3 রহিম, 4 রহিম বলে কেউ ডাকে না। ঠিক আছে, সুতরাং আমি ওইস বলবো, 3 ওইস বলে ওকে ডাকবো না। এটা হলো ওইস এর ঘনমাত্রা। ঠিক আছে, বাংলায় লিখলে আমি এটাতে এই জিনিসটাকে ঠিক এভাবে লিখতে পারতাম। আমি এই জিনিসটাকে লিখতে পারতাম যে অ্যালুমিনিয়াম আয়নের ঘনমাত্রা। দেখো, এই কেএসপি না লিখে তুমি চাইলে এটাকে বাংলায় লিখতে পারতা যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম ঘনমাত্রা, অ্যালুমিনিয়াম ঘনমাত্রা, আর কি ওইস আয়নের ঘনমাত্রা, হাইড্রক্সিল আয়নের, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার কিউ। তো এই জায়গাটায় আমি কি বলবো যে এটা 3 অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা, 3 হাইড্রক্সিলের ঘনমাত্রা বলার কোনো মানে আছে? এখানে 3 হাইড্রক্স বলার কোনো দরকার আছে? আমি কি বলবো 3 রহিম, 4 রহিম, 3 ফাহাদ, 4 ফাহাদ, এদিকে আসো, 4 ফাহাদ এদিকে আসো, 2 ফাহাদ এদিকে আসো, এরকম কি কাউকে ডাকা হয়? এরকম করে কাউকে ডাকা হয় না। সুতরাং এর ভেতরে যেন কোনো সংখ্যা না বসে। থার্ড ব্র্যাকেটের ভেতরে শুধুমাত্র প্রতীক, এটা এই প্রতীকের ভেতরে কোনো সংখ্যা বসে না। ওকে, এটা যেন সবাই ঠিক থাকে। তাহলে ঘাত সহ গুণফলটা আশা করি বুঝাইতে পারছে। আর একটা দেখাই, ধরো এরকম একটা আছে যে Ca3PO4 2। এটাকে যদি আমরা ভেঙে দিই, ক্যালসিয়াম কিভাবে ভাঙতেছে এগুলো একটু পরে দেখাচ্ছি। ক্যালসিয়াম 2+, আর হলো PO4 3-। ক্যালসিয়াম তিনটা, PO4 2টা। এই যদি হয়, তো এটা যদি আমরা কেএসপি লিখি, তাহলে ক্যালসিয়াম আয়ন লিখবো, আর PO4 আয়ন লিখবো। ক্যালসিয়াম কয়টা আছে? ঘাত সহ গুণফল মানে ক্যালসিয়াম তিনটা, এখানে 3 হবে। ফসফেট 2টা, এখানে 2 হবে। ভুলেও যেন এর ভেতরে 3 ক্যালসিয়াম না বসে, ভুলেও যেন এর ভেতরে 2 না বসে। এখানে সংখ্যা বসানো হারাম, লিখে রাখো। এই জায়গায় সংখ্যা বসানো হারাম। কি বললাম? যে এই এর ভেতরে সংখ্যা বসানো হারাম, লিখে রাখবা। সংখ্যা বসানো হারাম। থার্ড ব্র্যাকেটের ভেতরে সংখ্যা বসানো যেন না থাকে। সংখ্যাটা কিন্তু ওখানে বসবে না। ঠিক আছে, এই সংখ্যাটা ওখানে বসবে না, কারণ এটা প্রতীক, এগুলো হলো প্রতীক। এর ভেতরে সংখ্যা বসানো যাবে না। ওকে, তাহলে এই সংখ্যা এখানে না বসে যা থাকবে সেটা বসে দেবে। অর্থাৎ সংখ্যা ছাড়া এই সংখ্যাগুলো তাদের পাওয়ারে উঠবে, সংখ্যাগুলো তাদের পাওয়ারে উঠবে। তাহলে দ্রাব্যতা গুণফল সম্পৃক্ত দ্রবণে যে দুটি আয়ন থাকে তাদের ঘাতসহ মোলার ঘনমাত্রা গুণ। এবার আসি যেখান থেকে কিছু ফর্মুলা তৈরি করব আমরা, কেএসপি বের করার কিছু ফর্মুলা। 1 নম্বরে, যদি দুইটি আয়ন থাকে, দুইটি আয়ন, দুইটি আয়ন বিশিষ্ট যৌগ, যেমন হলো AgCl হতে পারে। আচ্ছা, ভাঙনের নিয়মটা আগে একটু দেখাই দিই। প্রথমে আসো যে ভাঙতে হয় কি করে, আয়নিক যৌগের ভাঙনের নিয়ম। একটা আয়নিক যৌগকে কিভাবে ভাঙতে পারি আমরা, এই ভাঙার নিয়মটা যারা বোঝো না, তারা দুইটা কাজ করবা। 1 নম্বর কাজ হলো চার্জ দেয়া।
আর 2 নাম্বার কাজ হলো সমতা করা। দুইটাকে কখনো একসাথে কেউ যদি চিন্তা করতে যাও সে বিপদে পড়বে। প্রথমে চার্জ দেয়া, দ্বিতীয় কাজ যদি সমতা করে সে বিপদে পড়বে না, কিন্তু কেউ যদি এই কাজ করে, সে আগে চার্জ ও সমতা একসাথে করতে যায়, তাহলে সে বিপদে পড়বে। কেমন? ধরো আমি একটা যৌগকে প্রথম ভাঙতে চাচ্ছি যে A2B3, এটাকে ভাঙতে চাচ্ছি। আর একটা ভাঙতে চাচ্ছি হলো A3B2। এই সংকেত লেখানোর জন্য আমি তোমাদেরকে ফেরত নিয়ে যাব একটু ক্লাস 9-10-এ। 9-10-এ অথবা ক্লাস 8। ক্লাস 8-এ যখন তোমাদের সংকেত আমি বলি অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত লেখা তোমাদের কিভাবে শিখাইছে? অ্যালুমিনিয়ামের সংকেত লেখা তোমাদের এইভাবে শিখাইছে যে এর যোজনীটা ওর গায়ে দিতে হয়, আর ওর যোজনীটা এর গায়ে ফেরত দিতে হয়। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের যোজনীটা ওর গায়ে দিলাম 3, অক্সিজেনের যোজনীটা এর গায়ে দিলাম। তাহলে এটা হলো চার্জ এদের, যে অ্যালুমিনিয়াম এর যোজনীটা ওর গায়ে দিছে আর ওর যোজনীটা এর গায়ে দিছে। তো এটাকে যখন আমরা ভাঙবো তখনও ঠিক ওই রকম চিন্তা করব। একটা যৌগের প্রথম অংশ পজিটিভ, দ্বিতীয় অংশ নেগেটিভ। তো এখানে একটা আছে এ আর একটা আছে বি। এ ওইটাকে কত দিছে? এ ওইটাকে 3 দিছে, তাহলে এটা হলো ওর চার্জ। বি এটাকে কত দিছে? 2 দিছে, তাহলে 2 মাইনাস। এ ওইটাকে 3 দিছে, বি এটাকে 2 দিছে, তাহলে এই জন্য 2 মাইনাস। চার্জ দেওয়ার কাজ শেষ। এবার আমার কাজ হলো সমতা করা। এ কয়টা আছে? 2টা আছে, দিলাম 2। বি কয়টা আছে? 3টা আছে, দিয়ে দিলাম, আমার কাজ শেষ। এটাকে যদি ভাঙি, একটা এ আর একটা বি আছে, দুইটা যৌগ, আয়ন হবে। এ ওইটাকে কত দিছে? এ ওইটাকে 2 দিছে, তাহলে এ হলো 2 প্লাস। বি এটাকে কত দিছে? 3, তাহলে বি 3 মাইনাস। চার্জ দেওয়া শেষ। এবার সমতা করার কাজ। এ কয়টা আছে? 3টা। বি কয়টা আছে? 2টা। তাহলে এই কাজ হলো আমার চার্জ দেয়া। যদি আমি চার্জ দিতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই। চার্জ দেয়া হয়ে গেছে। চার্জ দেওয়ার পরে সমতা করে দিলেই কাজ হয়ে যাবে। আচ্ছা, যদি এরকম হয় XB, ঠিক আছে, XB, এখানে একটা এক্স আছে আর একটা বি আছে। এক্স ওইটাকে প্লাস দিছে, বি এটাকে মাইনাস দিছে। চাইলে তোমার যদি প্রয়োজন পড়ে তুমি এটাকে এভাবেও লিখতে পারো। তোমার প্রয়োজন হতেই পারে যে এক্সটা হলো 2 প্লাস, বিটা হলো 2 মাইনাস। কিরকম? দুইটা দুইটা তো কেটে যেতে পারে, যেমন এক্স আর বি। এ ওকে 2 দিল, ও একে 2 দিল, তাহলে এই 2 2 কেটে যে পরে আমরা সেটাকে এক্স বি লিখতে পারি। কিছু কিছু ক্ষেত্রে তোমার এরকম প্রয়োজন পড়তে পারে, এটা 2 প্লাস এটা 2 মাইনাস দেওয়ার প্রয়োজন পড়তে পারে। আচ্ছা, এক্স বি কে আবার ভেঙে তুমি X3 প্লাস, এক্স আবার বি, এটা 3 প্লাস যদি হয় ওটা 3 মাইনাস হবে। চাঁদে চাঁদে কেটে গেল। তা কখনো কখনো তোমার এরকম প্রয়োজন পড়তে পারে, কখনো কখনো এরকম প্রয়োজন পড়তে পারে যে প্রয়োজন পড়ছে যে চার্জটা 2 বানানো, তখন দুইটাকে 2 দিতে হবে। প্রয়োজন পড়ছে চার্জটাকে 3 বানানো, তখন এই এ বি যৌগটাকে ভেঙে বা এক্স বি যৌগটাকে ভেঙে এরকম 3 3 তুমি করতেই পারো। ঠিক আছে, এরকম কিন্তু প্রয়োজন পড়তে পারে, তবে সচরাচর আমরা সবসময় এটা করি, X প্লাস বি মান। আচ্ছা, A3B কে যদি আমরা ভাঙি, এটা ভাঙন কেমন হবে? এ দিলাম আর বি দিলাম। এ ওইটাকে কত দিছে? 1, তাহলে A প্লাস। বি এটাকে কত দিছে? 3, বি হলো 3 মাইনাস। সমতা আনি, এ কয়টা আছে? 3টা, তাহলে এখানে 3 বসবে। আচ্ছা, এবার আসি AB3। এ দিলাম, বি দিলাম। এ ওইটাকে কত দিছে? 3 প্লাস। বি এটাকে কত দিছে? 1, তাহলে বি মাইনাস। সমতা করলে বি কয়টা? বি হলো 3টা। আশা করি ভাঙন বুঝতে পারছি। তাহলে দ্রাব্যতা দেয়া থাকবে, কেএসপি বের করা,